আসসালামু আলাইকুম। শুরু করছি নূরমহল। লিখনীতে অলিদ জাহান ইমাম। সূর্যের সোনালি শটা ঝরে পড়েছে মাটির ভেতর। গাছের ছায়া লম্বা হয়ে মাটিতে বিছিয়ে পড়ায় ভৌতিক আকৃতি ধারণ করেছে। শরীর ভেদ করে একটু পড়ছে উষ্ণ বাতাস। মাঝে মাঝে দূর থেকে শোনা যায় ঘোড়ার গাড়ি ছুটে চলার শব্দ। সেই শব্দ কানে যেতেই মনের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার ছেলেবেলায় ফেলে আসা ঘোড়ার গাড়ি কত শত স্মৃতি ভেসে ওঠে চোখের পাতায়। বুকের ভেতর হাহাকার করে ওঠে। খড়খড়ে চড়ার মতো ঘণ্টায় শিমুল গাছের গোড়ায় বসে মহল, পারুল আর আয়শা গল্প করতে ব্যস্ত। স্কুলে দুপুরের বিরতিতে বেরিয়ে সবাই যখন নিজেদের আহার করতে বসে, তখন মহল চলে যায় শিমুল গাছের তলায়। দুপুরে তার খাওয়ার জন্য বাড়ি থেকে আলাদা কিছু বরাদ্দ না থাকায় সে একা একা এখানে এসে বসে থাকে। আজ এসেছে। পারুল আয়শা খোঁজ করতে এসে মহলের সাথে বসে পড়ে গল্প করতে থাকে। মহলের শরীর আজ ভালো নেই। কাল রাতে জ্বর হয়েছিল, কিন্তু শাহের স্যারের ভয়ে আজ জ্বর নিয়ে স্কুলে এসেছে। মহল আজও অঙ্ক করতে পারেনি, কিন্তু শাহের স্যার আজও কিছু বলেনি মহলকে। তার চোখে মুখ দেখেই শাহের বুঝতে পেরেছে সে ভীষণ অসুস্থ, তাই আজ ছাড় দিয়েছে। শরীর খারাপ বলে মহলকে ছুটি নিয়ে চলে যেতে বলে পারুল, কিন্তু মহল বলার সাহস নেই শাহেরকে। বর্তমান মহলদের স্কুলে একমাত্র যোগ্য স্যার হিসেবে শাহেরকে চেনে সবাই। অন্যরা যা করতে পারত না, শাহের তা পারে। তার চোখের চাহনি যেন পুরো স্কুলকে শীতল করে যায়। তাই প্রিন্সিপাল ও শাহেরকে সকল দায়িত্বের ভাগ করে দিয়েছেন। শাহের তার বাড়ির পথে ঢুকতে আজও দেখতে পায় মহলদের। দুপুরের খাবার সে বাড়িতে গিয়ে খায়, একা একা নিজে রান্না করে। এ বাড়িতে একা থাকে শাহের। বাড়ির মালিক এই গ্রামের মাতব্বর। ছড়ার মাঝে মাতব্বরের আধ ভাঙা একটি বাড়ি ফাঁকা পড়ে থাকায় শাহের তা ভাড়া নিয়ে থাকে। শাহেরকে দেখে তিনজনই উঠে দাঁড়িয়ে গতদিনের মতো সালাম দিয়ে বলে, স্যার অনুমতি দিলে একটা কথা বলতে চাই। শাহের দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, বলুন। পারুল ভয়ে ভয়ে বলে, স্যার মহলের শরীর ভালো নেই। কাল স্কুল থেকে ফেরার পর থেকেই জ্বর। যদি আজ ওকে ছুটি দিতেন। মহল ভয়ে পারুলের সাথে ছিটকে থাকে। শাহেরের দিকে আর চোখে তাকাতেই তার সাথে চোখাচোখি পড়ে যায় মহলের। শাহের আগে থেকেই আগুন চোখে তাকিয়েছিল মহলের দিকে। শাহেরের কোনো জবাব না পেয়ে পারুল আর মহল ভাবে হয়তো ছুটি দেওয়া হবে না, তাই সালাম দিয়ে ওরা চলে যেতে পথ ধরলেই শাহের বলে ওঠে, ছুটি যার দরকার সে বলতে পারে না? তার কি মুখ নেই, নাকি ক্লাসের ছেলেদের সাথে হাসাহাসি করে মুখ ব্যথা করে ফেলেছে? মহল মাথা নিচু সুরে বলতে থাকে, স্যার আর হবে না, মাফ করে দিন। শাহেদ তার পরনের পাঞ্জাবি পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে মহলের সামনে ধরে বলে, এটা কি? মহল আটকে উঠে কাগজটা দেখে। আজ ক্লাসে শুরু হওয়ার আগে শুভ্র নামে ক্লাসের এক ছেলে মহলকে একটা প্রেম প্রস্তাব দিয়েছে। মহল তা আয়শার মাধ্যমে পাওয়ার পর চিঠিখানা পড়ে আবার ফিরিয়ে দিয়েছে শুভকে। শুভর বন্ধুরা তা নিয়ে মহলদের সাথে খুব হাসাহাসি করে। মহলও বেশ মজার ছলেই দেখে বিষয়টাকে, কিন্তু এই চিঠি শাহেরের হাতে দেখায় দাঁড়িয়ে থাকা মহলরা তিনজনই মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। কিভাবে শাহের স্যারের হাতে পৌঁছালো তা নিয়ে ফিসফাস আলোচনা চলতে থাকে মহলদের মাঝে। শাহের কাগজটা পকেটে রেখে দিয়ে বলে, বয়স কত চলে? মহল কিছুক্ষণ চুপ থেকে ধীরে গলায় উত্তর দেয়, মাত্র 16। শাহের গম্ভীর কণ্ঠে খানিকটা ধমকে সুরে বলে, এখনো 10ম শ্রেণীটা পার হয়নি, আর এর আগেই এসব পড়ালেখা তো মনে নেই। আগামী সপ্তাহে ক্লাস পরীক্ষা, দেখব কি করেন আপনারা। তারপর কানে ধরে সবগুলোকে স্কুল থেকে বের করে দেব। যান, বাড়ি যান। বলে শাহেদ চলে যায় বাড়ির ভিতরে। আয়েশা জিভ কেটে বলে, হায় খোদা, আমার যে সকালে স্কুলে
স্যারের বাড়িতে যে আমের ঢিল ছুঁড়েছিলাম, স্যার নিশ্চয়ই দেখতে পেয়েছিল। মহল, তুই বেশি ছুঁড়েছিলি, আমাদের এত দোষ নেই। পারুল বলে, হবে হয়তো, না হলে এই কথা বললো কেন? আর তাছাড়া এই স্যারটা সেই মহলের পিছু লেগে গেছে, সবসময় এত ধমকাধমকি ওর উপর রাখে কেন মহল বলতো? মহল মনে ভার করে বলে, আমি এসবেরই যোগ্য রে, আমার কপালে এসব ছাড়া আর কি জুটবে? পোড়া কপালি মানুষের সাথে সবই এমন হয়। পারুল মিটমিট করে শয়তানি হেসে বলে, সাহেব স্যার কেন জানি মনে হয় আজকাল মহলের একটু বেশি খেয়াল রাখছে। কই, আমরা তো ছুটি চাইলে কখনো দেয় না। জ্বর হয়েছে বলে মহলকে ছুটি দিয়ে দিল, আবার বাড়ি গিয়ে আরাম করতেও বলল। প্রেমপত্রটাও জোগাড় করে ফেলেছে। তোকে নিশ্চয়ই স্যার নজরে নজরে রাখে, কিছু একটা গন্ধ পাচ্ছি। পাশে থেকে আয়শা বলে, আরে না, এমন কিছু না। সাহেব স্যার কি খেয়ে দিয়ে কাজ নেই? আসলে মহল স্যার দেখতে পারে না, তাই। মহল শরীর খারাপ নিয়ে রান্নাঘরের সব কাজ শেষ করে বিছানায় শুয়ে আরাম করছিল। মামাতো বোন দিনা এসে পাশে বসে জিজ্ঞাসা করে, কিরে মহল, জ্বর কমেছে? আজ এত তাড়াতাড়ি স্কুল থেকে এসেছিলি ছুটি নিয়ে? মহল চোখ বুজে শোয়া অবস্থায় উত্তর দেয়, আপা। দিনা মহলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এক জায়গায় যাবি মহল? কোথায় আপা? আগে চল, যাওয়ার পথে বলবো, কিন্তু কাউকে বলতে পারবি না। আচ্ছা। মহল বিছানা ছেড়ে উঠে পায়ে স্যান্ডেল চোরা চটি চাপিয়ে দিনার সাথে বের হয়। গায়ে আঁকা বাঁকা মেঠো পথে ধরে হাঁটতে থাকে দিনার আর মহল। কিছুটা পথ যাওয়ার পর ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে দিনার ঠোঁট কামড়ে হেসে বলে, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, আমি ওর সাথে একটু কথা বলেই চলে আসব। কেউ আসলে আমাকে শুধু আপা বলে একটা ডাক দিবি। মহল বুঝতে পারে দিনার ব্যাপার স্যাপার। চোখের পলকে দিনা চলে যায় ক্ষেতের আড়ালে। বেশ কিছুক্ষণ পার হওয়ার পরও দিনা আসে না। মহল বিরক্ত হয়ে বসে পড়ে মাটির উপর। বসে বসে মাটি ঢিলা ভাঙতে থাকে আঙুল দিয়ে। হঠাৎ এ পথে শাহেরকে দেখে ভয়ে মুখ ঘুরিয়ে দৌড়াতে শুরু করে মহল। শাহের এগিয়ে যায় মহলের দিকে। মহল ওভাবেই বসে থাকতে দেখে শাহের নিজের হাত বাড়িয়ে বলে, আসুন। কি হলো, এভাবেই থাকবেন? উঠতে বলেছি তো। মহল কাঁপা কাঁপা তার নরম হাত শাহের শক্ত হাতের সাথে মিশিয়ে দিতে শাহের হাত ধরে টেনে তোলে মহলকে। এখানে কেন এসেছেন? আম খুঁজতে? মহল দ্রুত মাথা নাড়িয়ে উত্তর দেয়, না স্যার, অন্য কারণে। কি কারণ? মহল বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার উকি ঝুঁকি মারতে থাকে দিনার আসার পথে। হঠাৎ দিনা তারা সাথে থাকা লোকটি দেখতে পেয়ে মহল হাঁপ ছেড়ে বাঁচে। শাহেরকে বলে, এই যে আমার আপা, ওর সাথে এসেছি। শাহের দিনার দিকে তাকাতেই সংকোচ বোধ করে মহলের সামনে আমতা আমতা করে বলে, ও আচ্ছা, বুঝলাম। দিনার সাথে লোকটা এগিয়ে এসে শাহেরকে বলে, অনেকক্ষণ তোর অপেক্ষা করেছি বন্ধু, চল ফেরা যাক। শাহেরের সাথে তাকে কথা বলতে দেখে মহল মুখ টিপে হাসে। শাহেরের মহলের দিকে রাগ দিয়ে তাকাতেই মুখের হাসি দমে যায় মহলের। দিনা তার সাথে থাকা ছেলেটি মহলের সাথে পরিচয় করিয়ে দিতে নিলেই ছেলেটা আগ বাড়িয়ে বলে, কেমন আছো মহল আপু? আমি রক্তিম, তোমার দিনা আপুর হবু স্বামী। তোমার কথা অনেক শুনেছি দিনার থেকে। আমি তোমাকে দেখেই বুঝেছি এত মিষ্টি ছোট্ট পাখিটা মহল ছাড়া আর কেউ না। মহল হালকা হেসে সালাম দেয় রক্তিমকে। রক্তিম শাহের দিকে তাকিয়ে বলে, এ আমার প্রাণের বন্ধু শাহের। তোমার আপু ওকে চেনে, ও আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে অনেক সাহায্য করেছে। রক্তিম কথা শুনে শাহেরের বিষয় খেয়ে ওঠে। মহল মুখ টিপে হাসতে চেয়েও বহু কষ্টে হাসি চেপে রাখে পেটের ভেতর। টুকটাক কথাবার্তা শেষ করে রক্তিম এগিয়ে দেয় মহলদের। মহল যেতে যেতে অনেক দূর পর্যন্ত আসতে থাকে দিনার সাথে শাহেরের সমস্ত কথা বলতে বলতে। শাহের কান অবধি পৌঁছে যায় মহলের সেই হাসির শব্দ। নিজের স্কুল ছাত্রীর সামনে ইজ্জত 12টা বাজিয়ে দিয়ে রক্তিম গলা ফাটিয়ে হাসতে থাকায় শাহের চোখ মুখ কঠিন করে রক্তিম বকাবকি করতে করতে নিয়ে যায় সারা পথ।
রক্তিম পেটে হাত চেপে হাসতে হাসতে বলে, তুই কি রে, এই পুচকে একটা মেয়ের জন্য এত সংকোচ করছিস? ও কি বোঝে এসবের? কি ফুটফুটে পরীর মতো বাচ্চা একটা মেয়ে। সাহের রাগ ঝাড়তে ঝাড়তে বলে, ওকে যতটা বাচ্চা ভাবছিস ও ততটা না। পেটের ভেতর দুনিয়ার শয়তানি ওর, আমি চিনি ওকে। রক্তিম আবার হাসতে হাসতে বলে, তাহলে এই বাচ্চাটাকে তুই বিয়ে করে ওর পেটে থেকে শয়তানিগুলো বের করে দিস।